নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। দুপুরে বীরহাট বসুরহাট সড়কের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় দুপুর ১:২টার দিকে বীরহাট বসুরহাট সড়কের পূর্ব ফতেহপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে ট্রাক চাপায় ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন ৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ দুপুরে এ সংঘর্ষ হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আবু তাহের জানান, দুপুরে রয়্যাল পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জের কদমতলীতে পৌঁছলে সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ সময় আহত হন ২০ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। 12:30টার দিকে এই দুর্ঘটনার ঘটে। রয়্যাল ছিল কুমিল্লাগামী এবং এনা হইল সিলেটগামী ছিল। দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর ভিতরে 2 জন স্পটেই মারা গেছে আর প্রায় 6 থেকে 7-8 জনের মতো আমরা গুরুতর জখমপ্রাপ্ত পেয়েছি। এদেরকে আমরা হসপিটালে প্রেরণ করেছি এবং কিছুক্ষণ পরেই প্রায় 20-30 মিনিটের পরে আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী 2 জনই নিহত হয়েছে। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারওয়ার জানান, অটোচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে ওঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুত গতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে মিলি নামে এক নারী নিহত হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ওই নারী মেয়েকে কোচিং করাতে ভাঙ্গা বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন। এ সময় রেললাইন পার হবার সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় অন্তত 20টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরায়েল। সোমবার বিএনপির মহাসচিব মেহেরপুরের 2টি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেন। এরপর সোমবার সন্ধ্যা থেকে মেহেরপুর 2 আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করে টায়ারে আগুন জ্বালায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। ধানের শীষের মনোনয়ন আমাদের পক্ষে অর্থাৎ এই অফিসের পক্ষে দিয়েছে। অতএব আমরা চাই শান্তিপ্রিয়ভাবে প্রত্যেককে সঙ্গে করে আমরা এই ধানের শীষের নির্বাচনের এই বৈতরণী পার হতে আমরা আগ্রহী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা বাস্তবায়ন করা হচ্ছে। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে, যেখানে গুম খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না। তাহলে যেটা আমাদের আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে, যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। তো আমরা যেই নতুন বাংলাদেশ চেয়েছিলাম, আমাদের শহীদ পরিবার শহীদরা যেই বাংলাদেশ চেয়েছিলাম, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশ চেয়েছিল ওই বাংলাদেশ আমরা পাবো।
টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জন মানব পাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ২ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের বন্দী করে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনও চালায়। উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে। কোস্টগার্ড জানিয়েছে, মানব পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে। সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যে সাংবাদিকদের কলমের কালি রাজনৈতিক দলের নেতাদের সঠিক পথ দেখাতে পারে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী উপলক্ষে পার্বতীপুরে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে প্রেস ক্লাবে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নে ১ নং ওয়ার্ড শহর আলী ব্যাপারী কান্দি গ্রামের মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসী লতিফ ফকির ও তার লোকজনের দ্বারা মারাত্মক হামলার শিকার হয়েছেন নাওডোবা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাশেম ব্যাপারী সহ তার লোকজন। গুরুতর আহত কাশেম ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং বাকিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামের কয়েকশো নারী ও পুরুষ। এ সময় তারা শরীয়তপুর জেলার পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেন। বম ফুটাইছে, তারপরে স্যান দিয়ে আমার হাজবেন্ডকে কোপ দিছে। দেশি বিদেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করছে। আমাদের ৬-৭ জন মানুষ আহত আছে, এরা হাসপাতালে ভর্তি আছে। আমার শাশুড়ি, আমার দেওর, চেয়ারম্যান মেম্বার সবকিছু কোবাইছে। ক্ষমতা খাটিয়ে এখানে ৩টা জায়গা দখল করে রাখছে। দিনাজপুর সদর ৩ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নমিনেশন দেওয়ার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। গতকাল সন্ধ্যায় খবরটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দিনাজপুর গোড়ে শহীদ বড় মাঠে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়। পরে সেখানে বিভিন্ন স্লোগান সহ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। পরে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়। তারা একই কাতারে তাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দিনাজপুর বড় মাঠ থেকে একটি মোটরসাইকেল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসনে মনোনয়ন প্রার্থী হিসাবে দেওয়ায় এমপি হিসাবে আগামী নির্বাচনের জন্য গতকাল থেকেই এই সদর উপজেলায় আনন্দের জোয়ার বইছে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল করেছেন, ইনি এখান থেকে প্রার্থী হয়েছেন। বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবো এবং উনি এই আসনের প্রার্থী হয়েছে এই আশায় আমরা আনন্দ মিছিল একটা করব। এখানে কোতোয়ালি বিএনপি, পৌর বিএনপি এবং যারা জেলা বিএনপি সবাই মিলে আমরা একত্রিত হয়ে ওনার আজকে একটা আনন্দ মিছিল হবে, এটাই আমাদের আশা। সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আশাশুনি আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহীদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরার নলতায় মঙ্গলবার অর্ধ দিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তার কর্মী সমর্থকরা। নলতা হাসপাতাল মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট তৈরি হয় সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কে। নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বাড়ির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রায়পুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাজিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউসার। প্রণোদনা
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গম, সয়াবিন, সরিষা, মুগ, হাইব্রিড সূর্যমুখী, চীনাবাদাম, মসুর ও ফেলন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলার 2190 জন প্রান্তিক কৃষকের মাঝে 58 কেজি বীজ এবং 90 কেজি ডিএপি সার ও 70 কেজি এমওপি সার বিতরণ করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা সহায়তার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার রাইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু কাউসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে আদর্শ গ্রাম ও কৃষকের আয় বাড়ানোর বিকল্প নেই। জনগণের পুষ্টি উন্নয়ন কাজ করতে পারলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। পুষ্টিগ্রাম এবং ফলিত পুষ্টি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে এসব কথা বলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নির্বাহী পরিচালক রেহানা আখতার। বরিশাল বার্টান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মামুনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম ভৌমিক, সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ফারজানা সিমি, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক রতন, মশিউর রহমান, গণমাধ্যম কর্মী ও বরিশাল সদরের মাঠ পর্যায়ের কৃষক কৃষানীরা। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক 5 দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সকালে বিনা অডিটোরিয়ামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শরীফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসাইন বাবলু। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর জি.এম. মুজিবুর রহমান, বাউরেসের পরিচালক প্রফেসর ডক্টর হাম্মাদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু, বিনার পরিচালক ডক্টর আজিজুল হক সহ অন্যান্যরা। নোয়াখালীর হাতিয়ায় বাড়ছে লেবু চাষ। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় সবজি চাষের পাশাপাশি এখন লেবু চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। এতে উপজেলায় বীজবিহীন লেবু চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিনিধি ইউনুস শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া একসময় যেখানে সবজি চাষই ছিল কৃষকদের আয়ের মূল ভরসা, সেখানে এখন বেড়ে উঠছে বীজহীন লেবুর বাগান। চায়না 3 সিডলেস জাতের লেবু চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ এবং লাভজনক হয় দিন দিন বেড়েই চলছে লেবু চাষের পরিমাণ। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। রমজান আসলে লেবুর রেট আরো বৃদ্ধি পেয়ে 10 টাকা পর্যন্ত হয়ে যায়। এগুলো আমরা বাইরে বিক্রি করতেছি, কৃষি অফিস থেকে নিতেছে। প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা হলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাটাছিড়া ক্ষত শুকাতে সাহায্য করে। খলিলুর রহমান 3 বছর আগে 50 শতক জমিতে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে লেবুর বাগান করেন। এ পর্যন্ত তিনি বাগান থেকে আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। এদিকে তার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে লেবু চাষে। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাআল্লাহ আমি সক্ষম হয়েছি। আমি চেষ্টা করতেছি, আমাদের একটা জমি আছে, ওই জমিতে লেবুর চাষ করার জন্য। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর হাতিয়ায় 27 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। অলরেডি আমাদের যে 27 হেক্টর আছে তার ভিতরে প্রায় 25 হেক্টরই আমাদের এই চায়না 3 সিডলেস লেবুটি। দিন দিন বীজহীন লেবু চাষ পুরো হাতিয়া উপজেলায় সম্প্রসারিত হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গড়ে উঠছে নতুন কৃষি সম্ভাবনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে অন্যান্য সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় প্রায় 22 লাখ টাকার
জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট BN মোহাম্মদ আবুল কাশেম জানান, অভিযানে 2টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে 6,400 কেজি জাটকা জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। বিএনপি আবারও ক্ষমতায় এলে ফেনী, পরশুরাম ও ছাগলনাইয়ায় উন্নয়নের জোয়ার বইবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। গতরাতে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে বসবাসরত ফেনী 1 আসনের আওতাধীন এলাকার জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব ডক্টর AKM শামসুদ্দিন আজাদ, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী 1 মাসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শামসুর রহমান সুমন, রহমত আলী সহ অন্যরা জানান, একটি মহল ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে ছাত্র সংসদ আইন সংশোধনের দাবি তুলেছে। ছাত্র সংসদ নিয়ে পাশ হওয়া আইনের কিছু জায়গায় সংশোধনীর প্রয়োজন থাকলেও তা নির্বাচন পরবর্তী সংশোধনযোগ্য বলে দাবি করেন শিক্ষার্থীরা। অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী 1 মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্ন করে ব্রাকসুর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা হোক। যদি তা না করা হয় তবে শিক্ষার্থীদের অধিকার তারা ছিনিয়ে নিতে কখনোই পিছু পা হবে না। পটুয়াখালী বাউফলের বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করেছে। সকালে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জাকির হোসেন মৃধা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালিক মিয়া, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু ও পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রিপন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর 3 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু গণসংযোগ করেন। এর আগে কেরামতিয়া পীর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। দুপুরে নগরীর সিটি বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এবং রংপুরের উন্নয়নে 19 দফা প্রস্তাবনা তুলে ধরেন। হলে ইনশাল্লাহ রংপুরের যেগুলা সমস্যা আছে, আমি একটু আগে বলেছি যে যানজটের সমস্যা আছে, রংপুরে বেকারত্বের অনেক সমস্যা আছে, রংপুরে চিকিৎসার সমস্যা আছে, রংপুরে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন এবং রংপুরের যানজট নিরসনের জন্য চতুর্দিক দিয়ে আমরা গোলাকৃত আমরা একটা রাস্তা তৈরি করতে পারি এবং রংপুরের রাস্তাগুলোকে প্রশস্ত করতে পারি। সব মিলে একটা আধুনিক শহর হিসেবে রংপুরকে তৈরি করতে চাই আমি। জনগণের ভোটে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি মঙ্গলবার সকালে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকা মতলব উত্তরে আসলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, মনোনয়ন শুধু আমার নয়, মতলবের প্রতিটি ত্যাগী নেতাকর্মীর পরিশ্রমের স্বীকৃতি। এ সময় নির্বাচনী এলাকায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন এস.এম. ওবায়দুল হক নাসির। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেন তার নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বুলবুল, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাদারীপুরের কালকিনিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিস। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কালকিনি পৌরসভা ও কালকিনি থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফুল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 3 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। এ সময় তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা যোগাতে এবং উদ্যোক্তা ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে এই মেলার আয়োজন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম সহ অন্যরা। মেলায় 50টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরি বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রী স্থান পেয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক আজ দুপুরে প্রস্তুতিমূলক সভা করেছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কে.এম. রেজাউল হক ও মাইটিভি জেলা প্রতিনিধি আফতাব হোসেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় 2025 টিসিভি টিকা প্রদান কার্যক্রমকে সামনে রেখে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ.বি.এম. কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের 41তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস.এম. হায়াতুজ্জামান হায়াত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এবছর 281 জন ছাত্রছাত্রীকে প্রায় 5 লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়। কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। সোমবার স্থানীয় পর্যটন গলফ মাঠে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। এ সময় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, সাধারণ সম্পাদক এস.এম. জাফর, মেলা পরিচালনা কমিটির কো চেয়ারম্যান সানাউল্লাহ আবু, সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বরিশালের গরু নদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পৌরসভার সুন্দরদী ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি মনসা মন্দিরে বার্ষিক মনসা পূজা সম্পন্ন হয়েছে। 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি মনসা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও প্রবীণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ রবি পোদ্দার জানান, প্রতি বছরের ন্যায় বাংলা কার্তিক মাসের 16 তারিখ সকাল 10টার সময় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। দিনভর পূজা শেষে বিকেলে প্রসাদ বিতরণ করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়রা মানববন্ধন করেছেন। গতকাল ভেড়ামারা উপজেলার নতুনহাট এলাকায় পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাসীদের হাতে নিহত লিটনের পরিবার ছাড়াও কয়েকশো স্থানীয় নারী পুরুষ অংশ নেন। এ সময় তারা জানান, মুনতাজ ও বিল্লা বাহিনীর ভয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা চরের জমিতে ঠিকমতো চাষাবাদ করতে পারছেন না, আবার আবাদ করা ফসল ঠিকমতো ঘরে তুলতে পারছেন না। তারা অবিলম্বে এই বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী নানা আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় নেতাকর্মীরা যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে বরেণ্য এই রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন এবং প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান স্মরণ করেন। বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাঘার গ্রাম। এখানে বাঁশের ও বেতের পাতলা ছাল দিয়ে আঙুলের নিপুণ কারিগরিতে তৈরি হচ্ছে ঝুড়ি, পাখির বাসা, কানের দুল, চুলের ব্যান্ড কিংবা ল্যাম্পশেড সহ হরেক রকমের রকমারি পণ্য। বাঁশ ও বেত দিয়ে তৈরি এই রকমারি পণ্য চলে যাচ্ছে দেশের নানা স্থানসহ বিদেশের বাজারেও। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বরিশালের গৌরনদী উপজেলার বাঘার গ্রামে বিনয়ভূষণ ব্যাপারী ও বিপুল চন্দ্র ব্যাপারীর বাবা বিপিন ব্যাপারী বাঁশের তৈরি ডালা ও কুলা বিক্রি করতেন গ্রামের বিভিন্ন হাট বাজারে। বাবাকে সহযোগিতা করতেন কিশোর বিনয় ও বিপুল। মাঝে মধ্যে কৈশোরে ছিলেন তারা ফেরিওয়ালা। আজ তাদের হাত ধরেই বিদেশের বাজারে পৌঁছে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। দেশ স্বাধীন হওয়ার পর বাবা বিপিন ব্যাপারী মারা গেলে পরিবারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন বড় ছেলে বিনয়ভূষণ ব্যাপারী। 1975 সালে বিনয়ের কাছে আসে ঝুড়ি তৈরির ফরমায়েশ। সেই থেকে সফলতার যাত্রা শুরু। আমি ঢাকাতে ট্রেনিং দিয়ে বিদেশি কাজ শুরু করছি। আমি এখন আমার হাতের কাজ অনেক ধরনের কাজ, প্রায় 200-র উপরে আইটেম আছে আমার। ঢাকাতে কোর্দি জুট ওয়ার্কস আছে, আমার প্রকৃতি আছে। এই দুইটা সংস্থায় আমার মাল দেশের বাইরে প্রায় 18-20টা রাষ্ট্রে যাইতেছে। বিনয় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পেয়ে ফিলিপাইন ও ভারত থেকে আনা মাস্টার ট্রেনারদের কাছ থেকে 2 বছরের প্রশিক্ষণ নেন। গ্রামে ফিরে ভাই বিপুলকে সাথে নিয়ে নতুন উদ্যমে শুরু হয় কাজ। তার হাতের তৈরি ফলের ঝুড়ি, চায়ের ছাকনি, সাপুরে বাস্কেট, কানের দুল, চুলের ব্যান্ড, পাখির বাসা পৌঁছে যাচ্ছে ইতালি, জাপান, আমেরিকা, চীন ও থাইল্যান্ডে। এইটা কানের দুল, আর এইটা হলো চুলের ব্যান্ড, এই ল্যাম্প সেট, এরপর এই পাখির বাসা, এরকম বিভিন্ন পদের আইটেম আমরা তৈরি করি এবং এটা অর্ডার বাইরে থেকে অর্ডার দেয়, আমরা সরাসরি অর্ডার কাজ করি। বিনয়ভূষণ এবং তার ভাই বিপুল চন্দ্র ব্যাপারী মিলে বাঘার ক্ষুদ্র কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন, যেখানে গ্রামের নারীরা কাজ করছেন। তাদের দেখে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাও। আমরা এই কাজ করি, 20-25 জন লোক কাজ করে গিয়ে আমরা এই সংসার চালাই। সংসারের পাশাপাশি এই কুটির শিল্পর কাজ করি। কাজ করে যে টাকা পাই বাচ্চা কাচ্চার জামা কাপড় কিনে দেয় এবং পড়াশোনার খরচ চালাই। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বলছেন, তরুণ উদ্যোক্তাদের জন্য এই দুই ভাই একটি দৃষ্টান্ত। পরিশ্রম ও কর্মস্পৃহা থাকলে ভাগ্য ফেরানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তাদের কিভাবে ডেভেলপ করা যায়, একই সাথে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কর্মসংস্থান বাড়ানো যায় এবং বৈদেশিক মুদ্রা কিভাবে আরো বেশি পরিমাণে আর্ন করা যায়, তাদের মাধ্যমে এই বিষয়ে আমরা সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।